আমার প্রিয় ছেলেমেয়েরা, আজকে একটা খুব মজার টপিক আলোচনা করব এবং আমার ইচ্ছা যে পুরো জিনিসটাই একদম সহজ সরল ভাবে আলোচনা করব, যাতে এর থেকে একটাও বাইরে অন্য কিছু না আসতে পারে প্রশ্ন। তো সেইটা আমি মাথায় রাখছি আজকে, সেজন্য ভিডিওটা একটু লম্বা হবে এবং আমি স্পিডে সবকিছু বলবো। এবং এইখানে এই যে আজকের যে টপিক মানে মাইগ্রেশন বা পরিব্রাজন, পুরোটা কমপ্লিট হবে। এখানে প্রত্যেকটা পরিভাষা বা টার্ম এগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। তো শুরু করি। তারপরে আমরা অনেকে জানিও হয়তো যে পরিব্রাজন বা মাইগ্রেশন হচ্ছে এমন একটা ঘটনা যার মধ্য দিয়ে একজন বা একসঙ্গে বেশ কয়েকজন বা একটা সম্পূর্ণ পরিবার বা কয়েকটা পরিবার যখন তার বাসস্থান ত্যাগ করে অন্য আরেক জায়গায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে বা প্রায় স্থায়ীভাবে বসবাস করে, তখন সেই ঘটনাটাকে বলে হচ্ছে মাইগ্রেশন বা পরিব্রাজন। তো কোন মানুষই কি চায় যে তার নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করবে? তা কিন্তু কেউ চায় না। কিন্তু পরিস্থিতি এমন হয় এবং বিভিন্ন কারণের জন্য একজন বা অনেকে এরকম চলে যায়। এবং এক্ষেত্রে কিন্তু একটা আমি বলবো যে অনেক সময় কিন্তু একটা বয়সের ব্যাপারও থাকে, একটা জেন্ডার বা ছেলে মেয়েদের মধ্যে কারা বেশি যায় এই ব্যাপারগুলোও কিন্তু থাকে। আমরা আলোচনা করছি, তাহলে এই বিষয়গুলো তাড়াতাড়ি করে। তাহলে মাইগ্রেশন বা পরিব্রাজন ব্যাপারটা বোঝা গেল যে স্থায়ীভাবে বা প্রায় স্থায়ীভাবে বা অস্থায়ীভাবেও বলা যায় যে বাসস্থান পরিবর্তনকে বোঝানো হয়। এখানে কিন্তু তোমরা ভাবতে পারো, তো কতদিনের জন্য এই বাসস্থানের পরিবর্তনটাকে আমরা মাইগ্রেশন বলবো? এই ক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি যে বিষয়টা কিন্তু এইখানে কিন্তু একটু বিতর্কিত, এখনো কিন্তু এর মধ্যে বিতর্ক আছে যে কতদিনের স্থান পরিবর্তন, বাসস্থান পরিবর্তনটাকে মাইগ্রেশন ধরা হবে। সেটা কি 6 মাসের জন্য নাকি 1 বছরের জন্য? কিন্তু তোমরা বাচ্চারা তোমরা এইটুকু মনে রাখো যে একটা কিন্তু কোথাও একটা উদ্দেশ্য থাকে যে আমি অস্থায়ীভাবে হলেও কিন্তু কিছুদিনের জন্য একটা উদ্দেশ্য যে স্থায়ীভাবে সেই অঞ্চলে থাকবো। আজকে যে আমরা টপিকগুলো আলোচনা করব, অনেকগুলো টপিক, তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে যে এই মাইগ্রেশন বা পরিব্রাজনের কারণ কি কি, তারপরে আলোচনা করব প্রকারভেদ, কয় রকমের এদের ভাগ করা যায়, তারপরে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট যেটা প্রভাব, ভালো প্রভাব বা খারাপ প্রভাব আমরা একসঙ্গে আলোচনা করব। আমরা যদি বিষয়টা বুঝি তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই বুঝতে পারবো। আর অনেকগুলো এখানে টার্ম আছে, সেই টার্মগুলো আমি বলতে থাকবো সহজভাবে। তো মাইগ্রেশন বা পরিব্রাজনের কারণ কি কি? কারণগুলো দেখো, দুটো ভাবে ভাগ করা যায়, তবে নানান ভাবে ভাগ করা যায়। যেরকম অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, প্রাকৃতিক কারণ, অপ্রাকৃতিক কারণ, এইভাবে ভাগ করা যায়। কিন্তু খুব প্রচলিত যেটা, সেটাকে বলে হচ্ছে আকর্ষণজনিত কারণ আর বিকর্ষণজনিত কারণ। ইংরেজিতে বলে পুশ ফ্যাক্টর এন্ড পুল ফ্যাক্টর। তো পুশ ফ্যাক্টর মানে কি? পুশ করা। দেখবে যে আমরা যখন কোনো শপিং মলে ঢুকি, দরজার মধ্যে লেখা থাকে পুল, আবার যখন বেরোই তখন কিন্তু পুশ লেখা থাকে। যদি পুশ ফ্যাক্টর নিয়ে আলোচনা করি তাহলে এরকম হবে, পুশ মানে হচ্ছে কি যে ধাক্কা দেওয়া, মানে হচ্ছে যে বিকর্ষণ করা হয়। আকর্ষণ বা বিকর্ষণ আমরা এখানে দুটো ভাগ করলাম। তাহলে কিছু কিছু ঘটনা যেগুলো মানুষকে একটু ধাক্কা দেয় অন্য জায়গায় চলে যাওয়ার জন্য, কিরকম? যেরকম হচ্ছে সেই অঞ্চলে যদি কর্মসংস্থানের অভাব হয়, যদি বেকারত্ব বেশি হয়, তাহলে মানুষ কিন্তু কি করে, সেই জায়গা বাধ্য হয়ে ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। আর কি হতে পারে? অত্যাধিক জনঘনত্ব, জনসংখ্যা এত বেশি যে সবকিছুতেই একটা কম্পিটিশন, তখন মানুষ কি করে, যে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়।
আর কি, আর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন মানুষের মধ্যে অসহিষ্ণুতা, সেখানে নিরাপত্তার অভাব, তখন মানুষ ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায়। দেখবে অনেক সময় নির্বাচনের আগে মানুষ অনেক জায়গায় দেখা যায় যে ভয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। পড়াশোনার জন্যও কিন্তু মানুষ বা ছাত্রছাত্রীরা কিন্তু নিজের গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। তাহলে পড়াশোনার অসুবিধার জন্য, তাহলে এবং আরো যেরকম বলা যায় প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, অসুখ বিসুখের অভাব, এই অসুখ বিসুখের প্রভাব, এবং যদি যুদ্ধ বিগ্রহ হয় তাহলেও কিন্তু মানুষ নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। একই রকম ভাবে আকর্ষণজনিত কারণ বা পুল ফ্যাক্টর যেগুলো মানুষকে টানছে, কিরকম, চাকরির সুবিধা, বেশি উপার্জনের সুবিধা। আমরা জানি যে অনেক ভারতীয় বা কিন্তু আন্ডার ডেভেলপ কান্ট্রি বা অনুন্নত দেশের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য হোক বা বেশি উপার্জনের জন্য কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র বা উন্নত দেশে চলে যাচ্ছে। এগুলো আমাদের ঘরের বাড়ির আশেপাশেই দেখা যায়। তাহলে এই যে বেশি উপার্জনের জন্য চলে যাচ্ছে, উন্নত জীবনযাত্রার জন্য চলে যাচ্ছে, সেখানে খুব সুন্দর জীবন, শান্তি আছে, শান্তির জন্য চলে যাচ্ছে। তো এরকম যে আমি এতগুলো যে কারণ বললাম সেগুলো তোমরা একটু বারবার শুনবে, তাহলে দেখবে 8-10টা কারণ হয়ে গেছে। তাহলে এইরকম ভাবে কারণগুলোকে আমরা ভাগ করতে পারি। এরপরে আমরা চলে আসি যে মাইগ্রেশনের প্রকারভেদ বা পরিব্রজনের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। নানান ভাবেই কিন্তু পরিব্রজনকে ভাগ করা যায়, নানান ভিত্তিতে, এক একটা দৃষ্টিভঙ্গিতে কিন্তু এদেরকে ভাগ করা যায়। আমরা কিন্তু সবগুলো ভাগ আমি এখানে ডিটেলসে বলছি না, কয়েকটা ভাগ বলছি, তারও কিছু কারণ আছে। প্রথমেই আমরা যে ভাগটা দেখব যে জনবসতির বৈশিষ্ট্য অনুসারে, 1 নম্বরে আমি লিখেছি জনবসতির বৈশিষ্ট্য অনুসারে। এখানে 4 ভাগে ভাগ করা হচ্ছে। একটা কি, একটা গ্রাম থেকে শহরে, গ্রামের মানুষ শহরে চলে যাচ্ছে। এইটা কিন্তু তুমি লক্ষ্য করলে দেখবে যে অনেকেরই কিন্তু দেখা যায় যে অনেকের মামার বাড়ি গ্রামে, তারা এখন আছে শহরে। অর্থাৎ কি নাকি যে তোমার মা বাড়ি ছিল গ্রামে, বিবাহের কারণে কিন্তু তারা এখন শহরে বসবাস করছে। তাহলে বৈবাহিক কারণ একটা আছে যে গ্রাম থেকে শহরে আসে। তাছাড়া কি হচ্ছে যে চাকরির জন্য গ্রাম থেকে লোকে শহরে চলে যাচ্ছে, পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে। তো এগুলো তো আমি আগেও আলোচনা করেছি। এগুলো বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে গ্রাম থেকে মানুষের শহরে যায়। এই যে ভারতের পশ্চিমবঙ্গ থেকেও যাচ্ছে কিন্তু কেরালায় কাজ করতে, দিল্লিতে কাজ করতে, মুম্বাইতে কাজ করছে। তাহলে কাজের জন্য, উপার্জনের জন্য কিন্তু যাচ্ছে। এই ধরনের মাইগ্রেশন গ্রাম থেকে শহরে ভারতের সব থেকে বেশি। তারপরে 2 নম্বর হচ্ছে শহর থেকে শহরে। এটাও দেখা যায়, কম দেখা যায় আগের তুলনায়। কি, শহর থেকে শহরে আরেকটা বাড়ি আছে বা চাকরি ট্রান্সফার হয়ে গেল, বৈবাহিক সূত্রেও কিন্তু এটা হয়, হ্যাঁ এটাও দেখা যায়, কিন্তু তার তুলনায় কম। আরেকটা হচ্ছে কি, গ্রাম থেকে গ্রামে। এটা বেশি দেখা যায় কৃষকদের মধ্যে। কিছু কিছু রাজ্যে আছে যে ফসল উৎপাদনের একটা বিশেষ সময়ে তারা কিন্তু এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাচ্ছে। আবার বৈবাহিক কারণেও হচ্ছে। আরেকটা লাস্ট যেটা আমরা দেখলাম, শহর থেকে গ্রামে। শহর থেকে গ্রামেও লোকে যাচ্ছে, খুব কম কিন্তু সেটা। অনেক সময় দেখবে সরকারি চাকরি পেয়েছে, সেই জন্য তার গ্রামে পোস্টিং হয়েছে, তাকে যেতেই হচ্ছে গ্রাম। তাহলে খুব সাধারণ ব্যাপার। তো আমরা এগুলো একটু দেখে নিলাম। পরেরটা আমরা একটু দেখে নিচ্ছি। এইটা একটু মনে রাখতে হবে, এখানে গতিমুখ বা দিক অনুসারে পরিব্রজনকে ভাগ করা হচ্ছে, 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা ইমিগ্রেশন, একটা ইমিগ্রেশন, একই রকম উচ্চারণ, একটা আই দিয়ে শুরু, একটা ই দিয়ে শুরু, একটা ই দিয়ে IMMIGRATION মানে বাস্তুত্যাগ। আরেকটা হচ্ছে ইমিগ্রেশন, IMMIGRATION, ইমিগ্রেশন বা অধিবাসন। এই শব্দটাও আলাদা করে পরীক্ষায় আসে। আমি একটা এক্সাম্পল দিয়ে এটা ক্লিয়ার করে দিচ্ছি। ইমিগ্রেশন বা বাস্তুত্যাগ মানে হচ্ছে কি, নিজের
বাস্তু মানে বাড়িটা ত্যাগ করে সে যখন চলে গেল অন্য জায়গায়, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যখন ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করলো মানে অন্য দেশে গেল, তখনই সেটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন বা বাস্তু ত্যাগ। মানে ধরো একটা এক্সাম্পল, ভারত থেকে আমেরিকা কেউ চাকরির জন্য চলে গেল, তাহলে ভারত থেকে যে চলে গেল এই ঘটনাটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন, মানে IMMIGRATION, বাস্তু ত্যাগ করলো। আর আমেরিকায় যে পৌঁছে গেল, আমেরিকার নাগরিক হয়ে গেল, তখন তাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইমিগ্রেশন, মানে IMMIGRATION, মানে অধিবাসন। এই লকডাউনের সময় গতকাল কিন্তু ঘোষণা করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সেখানকার ইমিগ্রেন্ট যারা আছেন তাদের চাকরির নিরাপত্তা থাকবে না বা তাদেরকে সরিয়ে দিতে হতে পারে। কেন কি সেই দেশেরই বেকারত্ব তৈরি হচ্ছে, সেই দেশের জনগণের চাকরি চলে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে যে তাদের জায়গায় ইমিগ্রেন্টদের সরিয়ে দিয়ে সেই দেশের লোকেরা চাকরি করবে। পরেরটায় চলে যাচ্ছি, অর্থনৈতিক প্রয়োজন অনুসারে এখানে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। এটা আংশিক যাযাবর, আরেকটা হচ্ছে কৃষি শ্রমিক, নির্মাণ কাজের শ্রমিক, শিল্প শ্রমিক। আংশিক যাযাবরটা রাখলাম এই জন্য যে এটা একটা প্রশ্ন আসে, অনেক সময় দেখা যায় যে যাযাবর শ্রেণীর কিছু সম্প্রদায়ের মানুষ তাদের গবাদি পশু মানে ভেড়া, গরু, ছাগল এদেরকে নিয়ে ঋতু অনুযায়ী এক এক জায়গায় তারা স্থান পরিবর্তন করে করে থাকে। যেরকম শীতকালে কাশ্মীরের এই সমস্ত অঞ্চলে কিছু দেখা যায়, বাকরওয়াল বা এদেরকে আমরা বলি ট্রান্সহিউম্যান বা ট্রানজুম্যান। কি হচ্ছে যে তারা শীতকালে খুব ঠান্ডার জন্য কাশ্মীরে তারা থাকতে পারছে না, গবাদি পশু খাদ্য যোগান হচ্ছে না, সেখানে বরফে ঢাকা পড়ে যাচ্ছে, তারা কি করছে হিমালয়ের নিচের দিকে চলে আসে তাদের ভেড়া, ছাগল এইসব নিয়ে। এইটাকে বলা হচ্ছে ঋতুভিত্তিক পরিব্রাজন বা ট্রান্সহিউম্যান, যেটা আমি বললাম। আবার যখন গরম কমে গেল তখন তারা চলে গেল। তো এরকম ভাবে এটা হয়। তাছাড়া কৃষিকাজ করার জন্য, নির্মাণ কাজ করার জন্য অনেক শ্রমিক যায়, শিল্পের শ্রমিক যায়। আরো কতগুলো ভাগ আছে স্থায়িত্ব অনুসারে, 6 মাসের জন্য, 1-2 বছরের জন্য হতে পারে, দীর্ঘ সময়ের জন্য হতে পারে, একদম পার্মানেন্টলি থাকতে পারে। এইভাবে ভাগ করা যায়। মাত্রা অনুযায়ী ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ভাবে ভাগ করব, একটা অভ্যন্তরীণ ভাবে ভাগ করব। আবার কি আছে দূরত্ব অনুসারে ভাগ করা যায়, যেরকম একই জেলার মধ্যে, আবার দুটো জেলার মধ্যে, একই রাজ্যের মধ্যে, একই দেশের মধ্যে, আবার অন্যান্য এক দেশের থেকে আরেক দেশের মধ্যে, এরকম ভাবে ভাগ করা যায়। সংস্কৃতি অনুযায়ী ভাগ করা যায়। তো এরকম নানান ভাগও কিন্তু আছে, সব বইতেই তোমরা এটা পারবে। যেটা ডিফিকাল্টি সেটা আমি কিন্তু বললাম। একটা আছে এনুমারেশন, মানে হচ্ছে কি সে বর্তমানে যেই জায়গায় আছে, তার বাড়ি অন্য জায়গায় কিন্তু বর্তমানে এই জায়গায় সে চলে আসে, সেই ঘটনাটাকে বলে এনুমারেশন। আর কি এর প্রভাবটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই। তাহলে দেখো এর প্রভাব কিরকম পড়ে, আমি খুব সহজ ভাবে বলছি, তোমরা বুঝতে পারছো আশা করি। যেই গ্রাম থেকে বা যেই জায়গা থেকে তারা চলে গেল সেটাকে কি বলা হচ্ছে আউট মাইগ্রেশন। আমরা কয়েকটা ইংরেজি শব্দও কিন্তু মনে রাখবো, কারণ এরপরে যখন আমরা কলেজে পড়বো তখন কিন্তু অনার্সটা কিন্তু ইংরেজিতে পড়াবো, সেই জন্য আমরা কিন্তু ইংরেজিতে কিছু টার্ম গুলো মনে রাখবো। দেখো, উৎস অঞ্চলের জনসংখ্যা হ্রাস, মানে যেই অঞ্চল থেকে চলে গেল লোক সেই অঞ্চলে কি হবে, লোক কমে গেল, সবাই জানে। আবার গ্রহিতা অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি, যে অঞ্চলে পৌঁছালো, যে অঞ্চলে তারা থাকা শুরু করলো সেখানে জনসংখ্যা কি হবে, বেড়ে যাচ্ছে, সবাই জানে। আবার দেখো সেই অঞ্চলে, উৎস অঞ্চলে স্ত্রী পুরুষের অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ কিনা স্ত্রী পুরুষের অনুপাত মানে কি 1000 জন পুরুষের পরিপ্রেক্ষিতে বা নারীর পরিপ্রেক্ষিতে কতজন পুরুষ বা নারী থাকে। এক এক দেশে একরকম ভাবে এটা মেজার করা হয়। তো আমাদের দেশে যেরকম 1000 জন পুরুষের পরিপ্রেক্ষিতে কতজন নারী আছে সেটা দেখা হয়। তো এখানে কিন্তু কি হচ্ছে যে এই অনুপাতটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যে অঞ্চল থেকে যাচ্ছে আর যে অঞ্চলে পৌঁছাচ্ছে সেখানেও পরিবর্তন হয়ে যাচ্ছে। সাধারণত কারা যায়, পুরুষরাই বেশি যায়, তাহলে পুরুষের পরিমাণ এক জায়গায় কমে যাবে। এরকম কিন্তু অনেক গ্রাম আছে, আমি দেখেছি নিজে, যে সেখানে সব পুরুষরাই চলে গেছে কাজের জন্য অন্য জায়গায়, সেখানে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে।
বড় বড় শহরে কিন্তু পুরুষদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, জনঘনত্বের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে যেখান থেকে চলে যাচ্ছে সেখানে জনসংখ্যা কমে যাচ্ছে, জনঘনত্ব কমে যাচ্ছে। সাংস্কৃতিক পরিবর্তন এটা কি? একটা দেশে বিশেষ করে দেখবে বড় বড় শহরে সব জায়গা থেকে সেখানে কিন্তু লোক চলে যাচ্ছে। তাহলে কি হবে? একটা মুম্বাই শহরে, একটা কলকাতা শহরে, সেখানে কিন্তু তামিলরাও আছে, সেখানে কিন্তু আসামের লোক আছে, উড়িষ্যার লোক আছে, অন্য দেশেরও লোক আছে, বাংলাদেশের লোক আছে, তারপরে পাঞ্জাবের লোক আছে, কাশ্মীরের লোক আছে। তাহলে একটা শহরের মধ্যে অনেক রকমের ভাষা ঢুকে গেল, অনেক রকমের সামাজিক রীতিনীতি চলে আসে। তাহলে এটা কিন্তু ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু এর খারাপ প্রভাব কিন্তু আছে। বিশেষ করে পর্যটকরা বেশি যেখানে পর্যটকরা যায় সেখানে তার কিন্তু একটা সাংস্কৃতিক একটা খারাপ দিকও পড়ে। দক্ষ শ্রমিকের যোগান কোথাও বেশি হয়ে যাবে, কোথাও কম হয়ে যাবে। নাগরিক জনসংখ্যা বেশি হয়ে যাবে, গ্রামের জনসংখ্যা কমবে। বস্তি অঞ্চলের উদ্ভব হবে। শহরে কি হচ্ছে? প্রচুর লোক চলে আসার ফলে কি হচ্ছে? সেখানে জায়গার অভাব হচ্ছে। আমরা জানি যে মুম্বাইয়ের ধারাবি এই বস্তি পৃথিবীর সব থেকে বড় একটা বস্তি বা স্লাম এরিয়া। এখানে কিন্তু এত লোক যাচ্ছে কাজের জন্য, ফলে তারা থাকতে বাধ্য হচ্ছে বস্তি। গ্রামীণ জনসংখ্যা হ্রাস পাচ্ছে। তাহলে এই সব ব্যাপারগুলো আমরা একটু মাথায় রাখবো। পরিব্রাজন আন্তর্জাতিক ভাবেও যেরকম হচ্ছে, দেশীয় ভাবে হচ্ছে। ভারতে আমরা জানি যে 1947 সালে কিন্তু যে ভারত পাকিস্তান হওয়ার ফলে প্রচুর লোক, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাইগ্রেশন দেখা গেছে। প্রচুর লোক পাকিস্তানের থেকে ভারতে চলে এসছে। হ্যাঁ, বাংলাদেশ ভারতের বিভাজনের সময় প্রচুর লোক গেছে। তাছাড়া আফ্রিকা থেকে প্রচুর লোক গেছে, বিভিন্ন উন্নত দেশে তাদেরকে শ্রমিক হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল। প্রভাবগুলো আমরা বুঝতে পারলাম। আশা করি তোমাদের সমস্ত কিন্তু কনফিউশনগুলো দূর হয়ে গেল। আমি সহজভাবে বললাম, বেশি ডিফিকাল্টি করলাম না। ঠিক আছে, নমস্কার। আরো ভিডিও আমি বলবো, তোমরা ভালো করে পড়ো, উপকার হলে আমার ভালো।